প্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাষ্ট্রপতির সংলাপ বিষয়। এজন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাদের দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই জনাব সুনীল শুভ রায় আপনাকে দিয়ে শুরু করি। আজকে রাষ্ট্রপতির সংলাপের ধারাবাহিক সংলাপের শুরুতেই প্রথম দিনে জাতীয় পার্টি 8 সদস্যের প্রতিনিধি দল প্রেসিডেন্টের সাথে সংলাপে অংশ নিয়েছে এবং আমরা জেনেছি যে জাতীয় পার্টি সংবিধানের আলোকে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন সহ 3 দফা প্রস্তাব পেশ করেছে। এই সংলাপ নিয়ে জানতে চাই আপনার কাছে শুরুতে, এরপর অন্যান্য আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই এনটিভির অগণিত দর্শক শ্রোতাদের। আপনারা জানেন যে যদি সরকার সুন্দরভাবে মেয়াদ শেষ করে তাহলে আরও 2 বছরের মতো সময় আছে, কিন্তু ইতিমধ্যে যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 14 ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সংবিধান অনুসারেই এই এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তো এইটা নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি এটা গঠন করবেন গঠনতন্ত্র সংবিধান অনুসারেই বলা আছে যে সংবিধানের ধারায় উল্লেখ আছে যে কিভাবে এই নির্বাচন কমিশন গঠন করবেন। 118-র 1 ধারায় এটার মধ্যে যেটা বলা আছে, কিন্তু সেখানে আছে যে এটি একটি আইনগতভাবে এই গঠন প্রক্রিয়া আইনের আওতায় এটা গঠিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা স্বাধীনতার 50 বছর আমরা পার করে এলাম। এই সংবিধান রচিত হয়েছে 5 থেকে 50 বছর আগে, কিন্তু এই কথাটি উল্লেখ থাকলেও যে এটি আইনগতভাবে এই মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠন করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই 50 বছরেও সেই আইনটি হয়নি। এর মধ্যে যদি বলতে পারেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, জাতীয় পার্টি ক্ষমতা ছিলাম, হ্যাঁ আমরাও ক্ষমতা ছিলাম। আবার এই আওয়ামী লীগ বিএনপি এই ধারাবাহিকভাবে এই 3টা দলই তো শাসন ক্ষমতা এসেছে, কিন্তু এই আইনটি হয়নি বিধায় দেখেন এ পর্যন্ত যত নির্বাচন কমিশন গঠিত হয়েছে কোন নির্বাচন কমিশন কিন্তু বিতর্ক মুক্ত হয়নি। প্রত্যেকটা নির্বাচনই আপনার নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি যে নির্বাচনকে আপনারা খুব সুন্দর নির্বাচন, ভালো নির্বাচন, অপেক্ষাকৃত ভালো বলে, তুলনামূলক ভালো একেবারে 100% এটা হওয়া সম্ভাবনা, তো তার মধ্যে যতটা করছে যে 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001 নির্বাচন, এগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এই নির্বাচনটাকে ভালো বলা হয়। কিন্তু দেখুন এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু বিতর্ক মুক্ত থাকেনি, এবং আমরা তো বলতে পারি যত নির্বাচন কমিশন হচ্ছে তা এই যে নির্বাচনগুলোকে আপনারা ভালো বলে দাবি করেন সেই নির্বাচন কমিশন জাতীয় পার্টির প্রতি সবচেয়ে বেশি অবিচার করেছে। 91 সালের নির্বাচনে সব জাতীয় পার্টির জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না। তখন যে সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতা অন্তর্বর্তী সময়ের জন্য তারা যে ক্ষমতায় আসছে তারাও আমাদের জন্য নিরপেক্ষ ছিল না।
তারপর 96 সালের আরেকটা নির্বাচন কমিশন আসছে, তারাও আমাদের কাছে সুবিচার করেনি। তারপরে 2001-এর নির্বাচনের আগে আমাদের পার্টি, এর আগে এই দুই নির্বাচনে অন্ততপক্ষে আমাদের পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ অন্তত নির্বাচন করতে পেরেছে, কিন্তু 2001-এ নির্বাচনও করতে পারেনি। এইভাবে এবং 1991 সালের নির্বাচনকে যা মানে যেটাকে বলেন যে একটা ভালো নির্বাচন, মোটামুটি ভালো তো মানে আপনাদের বক্তব্য হলো যে 91-এর নির্বাচনেও আমাদের জন্য তো নিরপেক্ষ সুবিচার হয়নি না। আমি শুনে আসবো একটু এবিএম মোশাররফের কাছ থেকে যাই, আবার আসবো আপনার কাছে। আপনি যে ইয়েটা করছেন আমাদের যে আলোকে, হ্যাঁ আসি আবার তাহলে আলোচনা কথা তো আমার শেষ হলো না। না, নিশ্চয়ই আবার আসবো। আমি একটু শুনে আসি যে কথাটি বলছিলেন সুনীল শুভ রায়, আপনি সে কথা নিশ্চয়ই উত্তর দিবেন, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বর্জনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এই বর্জন করে, সংলাপ বর্জন করে আপনারা কি অর্জন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জনাল শুভ রায় দাদাকেও। আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা যারা রাজনৈতিক দল, স্টক হোল্ডার যাদেরকে বলা হয়, আপনি তো তাদের জন্য একটা নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করবেন, আর এর দায়িত্ব রাখার, এই দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন কমিশনের অধীনেই বাংলাদেশের নির্বাচনগুলি পরিচালিত হয়, এবং যারা নিবন্ধনকৃত দল তারা সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করে। এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করবে তারা যদি যোগ্য, সৎ, কর্মঠ না হয়, তাহলে তো সেই নির্বাচন কমিশন কখনোই সুফল দেবে না। বাংলাদেশে কিন্তু সেই জিনিসটাই লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য আপনি যে কথাটি বলেছেন যে আমাদের কনস্টিটিউশনে 118 অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলা আছে একটি আইন প্রণয়ন করতে হবে, আইন প্রণয়ন করে আইন অনুসারে নির্বাচন কমিশন নিয়োগ করতে হবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে বিএনপি এখন বর্জন করছে, বর্জন আমরা কেন করছি? কারণ এখন যে তথাকথিত সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের কনস্টিটিউশন কভার করে না, এটা সংবিধানের বাইরে। এটা হলো একটা প্রথা, আমরা কাস্টম আমরা যেটা বলি, যে মাননীয় রাষ্ট্রপতি একটি উদ্যোগ গ্রহণ করেন, উনি চেষ্টা করেন যাতে সর্বসম্মতিক্রমে একটি নির্বাচন কমিশন করা যায় কিনা, কিন্তু সেটা আইনের কোনো বিধিবিধান কিন্তু এখানে নাই, এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা মাত্র। সেখানে আমরা দুটি নির্বাচন কমিশন আমরা দেখেছি সার্চ কমিটির মাধ্যমে, 2014-তে একটা, 2012 এবং 2017-তে। আপনি দেখবেন সেখানে কি হয়েছে, যে ওখানে মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলিকে নিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে একটা নাম প্রস্তাবনা করে। তারপর আপনাকে একটু অবগতির জন্য জানাচ্ছি যে 2012-তে আমরা আলোচনা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু 2017-তে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেত্রী আমরা গিয়েছি, আমরা কোনো প্রস্তাবনা, আমরা বলেছিলাম যে বাংলাদেশে যে বিদ্যমান নির্বাচন কমিশন আছে, এদের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, কারণ নির্বাচনকালীন একটি সরকার দরকার যারা নির্বাচন করেন। আমি একটু বলি যে আমাদের যে নির্বাচন কমিশন, আপনি দেখবেন সারা পৃথিবীতে যদি আপনি বিশ্লেষণ করেন, বাংলাদেশের নির্বাচন কমিশন আইনগতভাবে অত্যন্ত একটা শক্তিশালী নির্বাচন কমিশন, কিন্তু আমাদের যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না। কারণ আমি একটা কথা বলি, যখন নির্বাচন শুরু হবে, আপনি দেখবেন আমাদের আইনে স্পষ্ট বলা আছে যে আপনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, আমাদের সিভিল প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। শুধু তাই না, আপনি আমাদের নির্বাচন কমিশনের 91 আপনার যদি গণপ্রতিনিধি অধ্যাদেশ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশনের এত অগাধ ক্ষমতা, যদি কোনো প্রার্থী অথবা কোনো দলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং নির্বাচন কমিশন যদি তার সত্যতা পায়, তাহলে নির্বাচন বাতিল করে দিতে পারে, তার প্রার্থীটাও বাতিল করে দিতে পারে। নিশ্চয়ই, কিন্তু এখন যে প্রস্তুতি তৈরি হয়েছে সেটা হলো যে নির্বাচন কমিশন গঠন নিয়ে। আমি এটা বলি এখন হলে কি, যার কারণে এখন যে নির্বাচন কমিশন সার্চ কমিটির, আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু বিশেষজ্ঞরা বলা শুরু করেছে যে সার্চ কমিটি মানে একটা ধোকা দেওয়ার কমিটি, অযোগ্যকে খুঁজে বের করাটা। সার্চ কি মানে খোঁজা, আপনি কি খুঁজবেন? আপনার তো আইন নাই, নিয়ম নাই, কারণ নাই। আমাকেও যদি খুঁজে পাওয়া যায়, আমাকেও নির্বাচন কমিশন বানিয়ে দিতে পারে। কিন্তু যে প্রস্তুতি এখন আসছে সেটা হচ্ছে যে আইন প্রণয়নের কথা আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারাও দায় এড়াতে পারেন না। আমরা অবশ্যই, আপনারা 2 দফায় ক্ষমতায় ছিলেন, 3 দফায় ক্ষমতায় ছিলেন, কিন্তু এই আইনটি আপনারা করে গেলেন না। আমরা করি না। এখানে আমার একটু জবাব আছে, যেটা আমাদের সুনীল দা বলেছে তাদের। আপনি দেখবেন যে 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচন কমিশন কিন্তু 3 দলের রূপরেখা অনুসারে হয়েছিল, সেখানে নির্বাচন, এবং সেই নির্বাচন কমিশনার কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিয়েছে, তা নিয়ে কোনো বিতর্ক ছিল না।
আপনার 96 সালে না, নির্বাচন, কিন্তু ইয়া বলছে দাদা এখন বলছে হলো যে- দাদা যে কথাটি বলেছে, কারণ তখন এরশাদ সাহেব যে তাদের যে নেতা জাতীয় পার্টি, তারা কিন্তু গণ আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। সুতরাং আপনি ইতিহাস যদি পরাজিতদের কোনো অধিকার থাকে না, ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন যে পরাজিতদের কোনো ইতিহাসও থাকে না, না, তাদের কোনো কিন্তু অধিকারও থাকে কিন্তু না। সেই জন্য নির্বাচন কমিশনের মতন একটি নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন তাকে আইনগত কোনো অধিকারও দিবে না। দিচ্ছে অবশ্যই দেয়। আর নাইলে জাতীয় পার্টি 35টা সিট কিভাবে পেয়েছে 91 সালে? অবশ্যই তো তারা ইলেকশন করেছে, প্রতিদ্বন্দ্বিতা করে, এবং যে নির্বাচন নিয়ে সুনীল সুবরায় প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টি 91 পর সর্বোচ্চ যে কটা নির্বাচন হয়েছে সর্বোচ্চ আসন পেয়েছে তারা 91 আরো সালে। বেশি পাওয়ার যদি ইয়া থাকতো, কিভাবে যদি পেত? আমি আমরা একটু শুনি তাহলে প্রমাণ তো একটু- আমি পাচ্ছি না। আমার একটু 96 বলেন, শুনি 2001 কেন? বলেন, সদ্য এবং যে ক্ষমতাচ্যুত- মহাজোট, এখন যে তারা যে মহাজোট মানে আওয়ামী লীগের সাথে আছে, আপনি ইতিহাসে কোথাও দেখেছেন যে একই সাথে আমি নির্বাচন করলাম, একই সাথে আন্দোলন করলাম, নির্বাচনের পর বললো যে ভাই তুই বিরোধী দলে যা, আমি সরকারের দলে যাই? আচ্ছা, এটা একটু- মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। একটু শুনি আসুন দাদা, জাতীয় পার্টি এই- তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলেছে। আপনার এই প্রশ্নের উত্তর একটু শুনে, জাতীয় পার্টি তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলেছে। না, এটা আগে মোশাররফ ভাইয়ের কথার মানে গণ আন্দোলনের মাধ্যমে যে আমাদের পতনের কথা বলছেন জাতীয় পার্টি জাতীয় পতন, পার্টির, আমি সেই প্রসঙ্গটা আগে সরি ভাবছিলাম যে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, কিন্তু নিশ্চয়ই হবে। এমন বিষয় অবতারণা করেছেন, এর জবাব না দিলেই নয়। গণ আন্দোলনে এর চাইতে বেশি আন্দোলনের মাধ্যমে বিএনপির পতন হয়েছে। জাতীয় পার্টি তো 1986 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, তারপর ওনারা নির্বাচন করেন নাই। 88-তে আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হয়েছে, 90 সাল পর্যন্ত ক্ষমতায় টিকেছিল। আর বিএনপির বিরুদ্ধে এমন আন্দোলন হয়েছিল যে আন্দোলনের মধ্যে তারা একটা নির্বাচনও করেছিল, সরকার গঠন করেছিল, এবং সেই পার্লামেন্টের মেয়াদ ছিল মাত্র একদিনের পার্লামেন্টে একদিনের অধিবেশন হয়েছে, 11 দিন মানে সময় পর্যন্ত ছিল। তারপরে আন্দোলনের মুখে তাদের বিদায় নিতে হয়েছে, এবং এমন আন্দোলন হয়েছিল যে সরকারি কর্মচারীরা পর্যন্ত রাজকর্মচারীরা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমে পড়েছিল, প্রেস ক্লাবের সামনে বসেছিল, জনতার মঞ্চ বসেছিল। সেই ভায়োলেশন বাদ দেন, আগে তো তাদের এই মানে আপনাদের সরকারকে নামানোর জন্য রাজপথে পর্যন্ত নেমে আসছিল। আমাকে কথা বলতে দেন, আপনার কথার মধ্যে আমি কথা বলি নাই, আমাকে কথা বলতে দেন। তারপরে 3 জোটের রূপরেখা কি ছিল? রূপরেখা ছিল ক্ষমতা ছেড়ে নির্বাচনে আসেন, নির্বাচন করে দেখান। আমরা তো ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম, নির্বাচনে আসার পরে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো তো মামলা ছিল না, তারে বিশেষ ক্ষমতা আইনে আটক করে তাকে জেলখানায় রাখছেন। যদি মানে সকল দলের সমান সুযোগ নিয়ে ওই সময় জাতীয় পার্টি নির্বাচন করতে পারত, তাহলে এদেশের শাসনতান্ত্রিক ইতিহাস অন্যরকম ভাবে লিখতে হতো। আপনারা জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করছেন, লজ্জার বিষয় এটা। তারপরও কি হয়েছে? এটাও হয়েছে ওই নির্বাচনের যে ফলাফল যদি দেখেন, ফলাফল 35টা আসনে জাতীয় পার্টি জয়লাভ করেছে। জয়লাভ করছে প্রতিকূল অবস্থার মধ্যে। এরশাদ সাহেব জেলখানা থেকে নির্বাচন করেছে, মন্ত্রীরা হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নির্বাচন করেছে। আমাকে কথা বলতে দেন। এখন প্রতিকূল সময় থাকে, আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট তো 91 মহাজোটের সাথে এসে যে সেখানে তো আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। বললে তো গায়ে লাগবে, সেই জন্য বাধা দিচ্ছেন। অনুকূল পরিবেশ যদি সেই অবস্থায় থাকতো, সেই অবস্থায় নির্বাচন হইতো, জাতীয় পার্টি অবশ্যই ক্ষমতা আসতো। আমরা জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে প্রতিকূল অবস্থার মধ্যে, আমরা কি অনুকূল অবস্থার মধ্যে নির্বাচন করেছি? 2008 সদ্য ক্ষমতা দল তো সদ্য ক্ষমতা, ওনারাও ক্ষমতা হারায় নির্বাচন করছিল, 116 আসন পাইছিলেন, কিন্তু 2008-এ কত পাইছেন? 29 আসন পাইছেন। এইভাবে যদি উনি কথা বলেন, তাহলে আমাকে তো ঠিক একইভাবে একই সুরে একই ভাষায় কথা বলতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে, আমাকে সত্য কথা বলতে মানতে হবে। গণ আন্দোলনের মধ্যে আমাদের পতন হয় নাই, আমরা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, শান্তির জন্য। আর আপনাদের পতন হয়েছে মানে জনতার আন্দোলনের জন্য,
রাজকর্মচারীদের আন্দোলনের মুখে আপনাদের সরকার সেটা মাত্র কোনো একদিন অসুবিধা ছিল। না, এখানে সুনীল সুবরাই কিছু কথা বলেছে জি। যে আমরা এরশাদ সাহেবকে জেলে নিয়েছি। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা বা দাদারও মনে থাকার কথা যে আপনি দেখবেন ওই পাপে আপনাদেরও আমি পতন বলি, হয়েছে। একটু বলি, কথাটা ওই বলি। পাপে আপনাদেরও আজকে পতন হয়েছে। দোষ সব বিএনপির ঘাড়ে। আমার স্পষ্ট মনে আছে 91 সালে যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদে দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দল নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী স্পষ্ট ভাষায় বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই এরশাদ সাহেব কখন কারাগারে যাবে। না, আপনার সেটা তো দলের গেল। কথা- প্রধানমন্ত্রী মানে বিরোধী না, না, দলের নেতার কথায় না, না, আপনারা দেশ সেখানে চালাইছেন। আজকে যাদের সাথে আপনারা মহাজোট করেছেন, না, কিন্তু তাদের সে দাবির বল- প্রেক্ষিতে সেদিন জেলে পাঠানো হয়েছিল। সে তো তাদের আপনারা পাঠান নাই। রাজনীতিতে তো তারা সফল হয়েছে। কি সফল হয়েছে? আপনাদের ঘরে আজকে বন্দুকটা আপনারা যারা রেখে আপনাদেরকে তারা জেলে ফায়ার করে পাঠিয়েছে, দিছে। যারা আপনাদেরকে জেলে পাঠার দাবি না, করেছিল, জেলে তো পাঠিয়েছেন আপনার সরকার, আমার 91 সরকার, আপনি যদি আপনার সরকার। সংসদের সেই দেখেন। কার্যবিবরণী দেখেন, হ্যাঁ। সেখানে কার্যবিবরণী- স্পষ্ট আজকের প্রধানমন্ত্রী আমার স্পষ্ট মানে আমি সেদিন সংসদও ছিলাম, স্পষ্ট ভাষায় বলেছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি জনগণের আন্দোলনের মাধ্যমে পতিত হয়েছে, স্বৈরাচার এরশাদ কখন কারাগারে যাবে। তারপর তাকে কিন্তু কারাগারে, এর আগে সে গুলশানে কিন্তু তার নিজের বাড়িতে হাউজে না, হাউস অ্যারেস্ট ছিলেন, ওইটা তো জেল। নির্বাচন করেছে, নির্বাচন করা অবস্থা হাউস অ্যারেস্ট। এখন সুতরাং আমি সেইটা না, আমার কথার মধ্যে কথা উত্তর দেব না আমাকে সময় না, দেওয়া আমি সময় সময় কথা দেব, বলবো। নিশ্চয় সময় দেব। এখন আরেকটি কথা বলছেন আপনি, এখন দেখেন যে কথাটা দোষ বিএনপির উপর চাপানো হচ্ছে। আজকে বিএনপি তো 2008 থেকে বিএনপি ক্ষমতায় নাই, আজকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মহাজোট দিয়ে আজকে ক্ষমতায় আছে। আজকে বাংলাদেশে বলা হচ্ছে যে এই যে সার্চ কমিটি, কেন আপনারা আজকে তো 13 বছর ক্ষমতা, আপনারা দুই দল মিলে একাকার হয়ে আপনারা ক্ষমতায় আছেন, তাহলে কেন আপনারা আইন প্রণয়ন করলেন না? শুধু তাই না, এখন বলছে সময় নাই। আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি। আগে নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন সাহেব, উনি স্পষ্ট ভাষায় বলেছে 2011 সালে এই নির্বাচন কমিশনার কিভাবে নিয়োগ হয় এর জন্য খসড়া একটি আইন প্রণয়ন করে আমরা আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আজকে পর্যন্ত তো সেই আলোর মুখ দেখাই নাই। যদি সেইটাকেও আপনি বেস লাইন ধরেন, সেইটাকেও যদি ধরেন, তাইলে সেটা দিয়ে যে কোনো সময় আইন প্রয়োগ করা শুধু দরকার নাই, আপনার সময় দরকার নাই। আপনি যদি অর্ডিন্যান্সের মাধ্যমে একটা নির্বাচন কমিশন নিয়োগ করে আপনি আইন করে আপনি পরে সংসদ চলা আছে, যে কোনো সময় আইন পাস করে নিতে পারেন। কিন্তু এখন সমস্যা হলো সমস্যাটা অন্য জায়গায়। আজকে একদিকে আওয়ামী লীগ ক্ষমতায়, মহাজোট তার জাতীয় পার্টি তার অংশীদার। সুতরাং যে কোনো ভাবে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আজকে তারা, যেমন আজকে একটু শুনে আসি না, আজকে সুনীল সুবরা তারা বিরোধী দল, আজকে তো আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়ার কথা, কিন্তু আছে তারা সে কণ্ঠ কি তাদের সংসদে আছে, রাজপথে আছে, আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে আছে? না, আজকে সংলাপে কিন্তু জি প্লিজ, সংলাপে কিন্তু ওনাদের মানে প্রতিবাদ হলো যে সংসদের মধ্যে ফাইল ছোড়া, টেবিল ভাঙা, মাইক ছিঁড়ে ফেলা, সেরকম আমরা করি না। এটা এই আর তারপরে যেটা বলছেন যে ওই সংলাপের না, ওনার কথার উত্তর না দিয়ে আসলে আপনার আমার মানে অনেক ওনার কথাই, আমার দর্শক আমাকে ক্ষমা করবে। এখন এটা বলছে যে ওই সময় বিরোধী দলের নেত্রী বলছে যে এরশাদ সাহেব এখনো কেন, বিরোধী দলের নেত্রী তো তখন সে তার রাজনীতি করছে, তার করে তার দরকার ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিএনপি থেকে আরো বেশি করে দেওয়া। উনি নাচতে বললেন আর উনি নাচলেন, উনি যেভাবে বলবেন সেইভাবে করবেন। ক্ষমতায় আছেন আপনারা, প্রধানমন্ত্রী আপনারা, সেই যে এরশাদ সাহেবকে জেলে নিয়ে গেলেন, উনি জনগণের নির্বাচিত 5টি আসনের উনি বিজয়ী হয়েছেন। এটা কি চারটিখানি কথা না, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাকে আপনারা 5 মাসের জন্য, 5 মিনিটের জন্য ক্ষমতায় সংসদে বসতে দিলেন না। এটা কি আপনাদের গণতন্ত্র চর্চার নমুনা? তার ফল কিন্তু আপনারা ভোগ করেছেন। জাতীয় পার্টিকে যদি ওদিনকার আপনারা এই মানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক আচরণ দিয়ে তাদের সংসদে কথা বলার সুযোগ দিতেন, সংসদে আসতে দিতেন, তাহলে পরবর্তীতে আপনাদের পতন ঘটে না। এখন যাই হোক করছেন, যা করছেন ভালো করছেন, তার ফল আপনারা ভোগ করছেন। যে বিষ আপনারা রোপণ করেছেন, তার ফল এখন আপনাদেরই খেতে হচ্ছে। আপনি দেখবেন এখানে বিএনপি কতটুকু গণতান্ত্রিক ছিল আজকে, সেটা আমি 2-1টা প্রমাণ দেই। এরশাদ সাহেব 5টি আসনে নির্বাচনে বিজয় হয়েছে। আমাদের কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী একটা আসন থেকে বাকি 4টা ছেড়ে দিতে হয়। আপনি 91 সালে আপনারা যেই প্রার্থী দিয়েছিলেন 4 জনই কিন্তু বিজয় হয়েছে। অথচ এই আওয়ামী লীগের সাথে 2008-এ এরশাদ সাহেব ছেড়ে দেওয়া সিটে কি আপনারা জয়যুক্ত হতে পেরেছেন? আওয়ামী লীগের সাথে মহাজোট করেও পারেন নাই।
পারেন না। অর্থাৎ বিএনপি একটা গণতান্ত্রিক শক্তিতে বিশ্বাসী ছিল, মূল্যবোধে বিশ্বাসী ছিল। আজকে আপনারা মহাজোটের সাথে হয়তো মূল্যবোধে বিশ্বাসী, সেই জন্য একজন বিজয়ী এমপি কে আপনি সংসদে বসতে দিলেন না। এটা গণতন্ত্রের নমুনা। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আজকে তারা বলা হচ্ছে, যেমন জাতীয়বাদী আপনি জিজ্ঞেস করেন সুনীল শুভ রায়কে, তারা কেয়ারটেকার গভর্নমেন্টে বিশ্বাস করে না। তারা বলে যে আমরা এটা বিশ্বাস করি না। তাইলে আপনারা 95 সালে যে আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম, তার জন্য জাতির কাছে কি আপনারা ক্ষমা চেয়েছেন যে আমরা ভুল করেছি? অথচ আপনাদের নেতা চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বলে যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না। তাহলে সেদিন কেন আপনারা আন্দোলন করেছিলেন? সেদিন কেন 173 দিন হরতালের আপনারা সহযোগী ছিলেন? সেদিন কেন চট্টগ্রাম বন্দর পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন বাংলাদেশে একটি অস্বস্তিকর অবস্থা পরিবেশ তৈরি করেছিলেন আওয়ামী লীগের সাথে? তার জন্য কি আপনারা জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন? যাচ্ছে মোশাররফ ভাইয়ের একটু ভুল হয়ে যাচ্ছে। না ভুল না, আমি বলি না, আপনারা দেখাতে পারবেন না যে আমরা আন্দোলন করেছি, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, সংসদ থেকে পদত্যাগ করছি, যে হুসেন মোহাম্মদ এরশাদকে সংসদে বসতে দেওয়া হচ্ছে না, সেটা হয়েছে আপনারা মাগুরায় যে একটা পবিত্র নির্বাচন করেছিলেন না, সেই নির্বাচন থেকে আন্দোলন শুরু করে হুসেন মোহাম্মদ এরশাদ সবসময় বলে আসছিলেন যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা রাজনৈতিক 91 নির্বাচন সংসদ থেকে পদত্যাগ করেছিলাম। সেই পদত্যাগ ধরে নিলাম আমরা পদত্যাগ করছিলাম, পদত্যাগ আপনারা মানছিলেন? বলছেন যে কেন পদত্যাগ করছিলেন? ওই যে মাগুরা ইলেকশন নিয়ে তা হচ্ছে, এটার ব্যাপারে আপনাকে আমি আপনার কাছে এটা সমর্থন করি যে মাগুরা নির্বাচন ছাপাইয়া বহু মাগুরা নির্বাচন হচ্ছে, অনেক কিছু আপনারা অতিক্রম করে গেছেন। আপনারা দুই দল মিলে অনেক কিছুতে অতিক্রম করে গেছেন। একটু যদি সংলাপ একটু থাকি দাদা, আপনার কাছে একটু শুনতে চাই যে আজকের যে সংলাপ, সেটি আমরা দেখলাম যে 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছেন এবং ফিরে এসে সাংবাদিকদের কাছে বলেছেন যে তারা 3টি প্রস্তাব দিয়েছেন আইন প্রণয়ন সহ। তাহলে কি জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে জোটে আছে, বিরোধী দলে আছে, তাহলে এটা কি মনে হয়, আইন কি প্রণয়ন সম্ভব? দেখুন, আপনি তো পরিস্থিতিকে স্পিকারের মতন আপনি সব ঠান্ডা করে দিলেন। আমি তো ঠান্ডাভাবেই বলি যে জাতীয় পার্টি 3টি প্রস্তাব দিয়েছে। একটা হলো যে সংবিধানে যে কথা আছে, বলা আছে যে এর জন্য একটি আইন প্রণয়ন করার কথা বলছে। এখন দেখেন, আইন প্রণয়ন কথা বলার পিছনে কারণটা কি? আমরা ওইভাবে মারদাঙ্গা জাতীয় পার্টি তো রাজনীতি করে ভাঙচুর, সন্ত্রাস বা গালাগালিজের রাজনীতি করি না। সেই জন্য আমরা বলছি যে আইনটা এখন যে অবস্থাটা হয়েছে, আইনটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই আইনটা অন্ততপক্ষে নির্বাচন কমিশনটা একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য আইনটা যদি থাকে তাহলে কিছুটা হয়তো আমাদের রক্ষা পাবে। কারণ কি, এখন রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠন করে দিবেন, কিন্তু সংবিধানের অন্য জায়গায় আছে রাষ্ট্রপতি যা করবেন তা হলো প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে করবেন। এমনকি রাষ্ট্রপতি যে ভাষণটাও দিবেন সেটাও কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেটা লিখিতভাবে যেটা আসে উনি সেটা করতে পারবেন। এখন বলা হচ্ছে যে এটা রাষ্ট্রপতি করবেন, অথচ রাষ্ট্রপতি আবার অন্য ধারায় যেটা আছে, রাষ্ট্রপতি করবেন কি প্রধানমন্ত্রীর সুপারিশ, তাহলে এক্ষেত্রেও তাই হতে পারে। সেই জন্য যদি আইনগতভাবে এটা আইনটা যদি আজকে করা হয়, তাহলে অন্ততপক্ষে এখান থেকে সুনির্দিষ্ট আইন যদি থাকে, তাহলে সেটা অন্ততপক্ষে একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন আমরা পেতে পারি। তারপর আর একটা বড় হয়েছে নির্বাচন কমিশনের যে শেষ ধারাটি 126 সম্মত, সেখানে আছে যে নির্বাচন কমিশনের আন্ডার নির্বাচনকালীন সময়ে সকল প্রজাতন্ত্র রাষ্ট্রের যে নির্বাহী যারা দায়িত্বে আছে, কার্যক্রমে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারা ওই
নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, আর্মি চলে আসবে না। এখন সেটা বলছে যে এইটা যদি না আসে, যদি স্বাধীন নির্বাচন কমিশন যদি থাকে, নির্বাচন কমিশন যদি থাকে, তাহলে স্বাধীনভাবে সে এইগুলো করতে পারে। দেখেন ভারতের একজন সেশন এসে ইন্দিরা গান্ধীকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। এখন আমাদের এখানে যদি এটা হয়, হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে না। আইন আছে কিন্তু ক্ষমতা আছে, ক্ষমতা হচ্ছে না। আমি একটু শুনি আসি সেই প্রসঙ্গে সেই কথাটা আমরা বলে আসছি যে আইনটা করেন আগে, যদি আপনারা করতে না পারেন বলেন আমরা করে দেই। আমরা এটা আমাদের মাননীয় চেয়ারম্যান কিন্তু এটাই বলছেন যে হ্যাঁ আপনারা করেন, যদি সময়ের কথা বলেন তাহলে বিকল্প ব্যবস্থা বলেছেন যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করেন, পরবর্তীতে পার্লামেন্টে এটা পাশ করায় নেন। তা এটা না করেন, আপনারা যদি করতে না পারেন বলেন আমরা করে দিই, কথাও কিন্তু আমরা বলে আসছি। এখন এইভাবে কিন্তু আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরছি, কিন্তু কথাগুলো তো বলতে হবে। যদি ওনাদের মতো যদি বর্জনই করি তাহলে অর্জনটা কি হবে? আপনি যেটা আমরা বর্জন করেছি, এটা কারণটা অভিজ্ঞতা তো সুখকর নয়। কারণ আপনি দেখেন যে 2টা সার্চ কমিটিতে আমরা গিয়েছিলাম, কিন্তু যে কথাটি সুনীল শুভ রায় বলেছে, আমাদের কনস্টিটিউশনে কি আছে যে মহামান্য রাষ্ট্রপতি একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ গ্রহণ করবেন। স্পষ্ট আমাদের কনস্টিটিউশনে এটা বলা আছে। তো এখন তো মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি যে এই সংলাপটা করছেন, এখন এখানে এই যে সার্চ কমিটির সংলাপের সংকটটা কোথায় আপনি দেখেন। যদি এটা হতো যে না আজকে জাতীয় পার্টি গিয়েছে, তারা 5টা নাম প্রস্তাব করে আসছে, এই 5টা নাম জনগণ জানতো, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আমার এই 5 জনের মধ্যে কেউ আছে কিনা। অথবা বিএনপি আলোচনা করে যদি 2টা নাম দিয়ে আসতো, এই 2 জনের মধ্যে কেউ আছে কিনা। এখানে কে কি কোন নাম দিচ্ছে এটা প্রকাশ হচ্ছে না। আপনারা প্রকাশ করে দিলে যদি জাতীয় পার্টি তো কেমন নাম দেননি। আমি বললাম, আমি 2টার অভিজ্ঞতাটা আমি বললাম, নাম প্রকাশ করছে না। এখন হলো সার্চ কমিটি 10 জনের নাম উল্লেখ করে, এবং এই 10 জন কারা তাও জাতি জানে না। সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি একজনকে প্রধান নির্বাচন কমিশন, অনধিক 4 জনকে উনি নির্বাচন কমিশন নিযুক্ত করেন। এখন এই যে 5 জন, এই 5 জন কি ওই 10 জনের তালিকায় আছে, অথবা রাজনৈতিক স্টক হোল্ডাররা যারা প্রস্তাবনা দিয়েছে তাদের মধ্যে কি আছে, এইটা কিন্তু জাতি একটা টোটালি ডার্ক সাইডে আছে, জাতি জানে না। এখানে আপনাকে যদি মহামান্য রাষ্ট্রপতি সদিচ্ছা থাকতেনি, তাইলে এটা কিন্তু পাবলিকলি প্রচার করতে উনি পারতেন, সেটা কিন্তু হয় না, নাম্বার 1। নাম্বার 2, ওই যে সাংবিধানিক ধারাবাহিকতা, উনি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাইলে আমরা যেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শুধু তো দেশের প্রধানমন্ত্রী না, উনি ক্ষমতাসীন দলের প্রধান, ওনার দলকে ক্ষমতায় আনতে হবে। সুতরাং তার তো কিছু রাজনৈতিক কৌশল বলেন, তার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি বলেন, এগুলি তো তার আছে। এই ক্ষেত্রে কি তার ঊর্ধ্বে উঠে মহামান্য রাষ্ট্রপতি কি নির্বাচনী নির্বাচন কমিশন গঠন করতে পারবেন না। কারণটা 2টা নির্বাচন কমিশন আমরা দেখেছি যে তারা তাদের সেই সাংবিধানিক দায়িত্ব পালন করে নাই। এক। দ্বিতীয়ত আপনি দেখেন আরেকটি ব্যাপার, যে কথাটি বলা হচ্ছে যে এমন লোককে আমি নিযুক্ত দিয়েছি, বাংলাদেশে অনেক কিন্তু এক্সপার্ট বিশেষজ্ঞ লোক আছে, তারা কিন্তু নিয়োগ পাচ্ছে না। পাচ্ছে কারা? যারা সরকারের আজ্ঞাবহ, যারা সরকারের পারপাস সার্ভ করতে পারে, যারা সরকারের কথা মতো চলতে পারে। এখানে আপনি দেখবেন যে আমাদের এই আপনি কিছুদিন পূর্বে দেখেছিলেন যে আমাদের 42 জন নাগরিক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বর্তমান যে নুরুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 4টা অভিযোগ উত্থাপন করেছে। একটা কি দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতা অপব্যবহার, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিচারের দাবি জানিয়েছিলেন। মহামান্য রাষ্ট্রপতি কি সম্মতি দিয়েছেন? উনি দেননি, এবং ওটা কি অবস্থায় আছে সেটাও আমরা জাতি জানতে পারিনি। সুতরাং এখানে আন্তরিকতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যায়। শুধু তাই না, এখানে সুনীল শুভ রায় আরেকটি কথা বলেছেন যে আমাদের কনস্টিটিউশনে 126-এ স্পষ্ট বলা আছে যে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন সরকারের কাছে, মানে নির্বাহী বিভাগের কাছে যা চাইবে নির্বাহী বিভাগ তা দিতে বাধ্য থাকিবে। কিন্তু আমরা তো দেখেছি, আপনি 12 সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েছে, আপনি দেখছেন এর আগে যে নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জের নির্বাচনের কথা আপনার নিশ্চয় মনে থাকার কথা। নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন অবাধ, সুস্থ, নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন কিন্তু বলেছিল এখানে সেনাবাহিনী নিয়োগ দরকার। সরকার সেনাবাহিনী নিয়োগ দেয় নাই, তাইলে কনস্টিটিউশন 126-এ ভায়োলেশন করেছে। এখন এই সরকার, আপনি যদি আমাদের আর্টিকেল 7-এ যান, সেখানে স্পষ্ট ভাষা বলা আছে যদি কেউ সংবিধান ভায়োলেশন করে তার এই সাজা হতে পারে। তাহলে সরকার কি সংবিধান ভায়োলেশন করে নাই? তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া গেছে? যায় নাই।
কারণ নির্বাহী ক্ষমতা আর মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা একাকার, এখানে আপনার কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। যার জন্য নির্বাচন কমিশনকে যদি আপনি এফেক্টিভ করতে হয়, আপনাকে সেই ধরনের যোগ্য, সহ্য বীর্য এবং কমিটমেন্ট যাদের আছে, এই ধরনের লোককে যদি আপনি নির্বাচন না করেন, তাহলে এরকম সার্চ কমিটি বলেন আর যাই বলেন, তা দিয়ে কোনো কিছু হবে না। কিন্তু আপনারা তো বলছেন, আজকে তো আপনাদের নেতা বলেছেন যে এই আলোচনায় যারা যাবে, সংলাপে যারা যাবে, তারাই জাতির শত্রুতে পরিণত হবে। যেই কথাটি এখানে আসছে যে সার্চ কমিটি, আমরা এটাও সত্য যে অতীতের যে দুটি সার্চ কমিটি হয়েছে, সেই সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড মোটেও সুকর না, এবং যাদের নিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাদের নিয়েও নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্তমান নুরুল হুদার নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন নিয়ে আমরা জানি দেশের বিশিষ্ট 42 জন নাগরিক, সুজন সহ অন্যান্যরা এটা নিয়ে কথা বলছেন। কিন্তু তারপরও আপনারা এই সংলাপে আপনারা গেলেন। আপনি কি মনে করেন যে আপনাদের এই প্রস্তাব, 3 দফা যে প্রস্তাব, সেটি সরকার মেনে নেবে এবং আইন প্রণয়ন হবে? দেখুন, শুধুমাত্র এই যে নুরুল হুদার যে নির্বাচন কমিশন, এটা তো নয়। প্রত্যেকটা নির্বাচন কমিশন এ পর্যন্ত যা পেয়েছি, কোনোটার ইতিহাসই সুখকর নয়। তো সেই তুলনায় এই নির্বাচন কমিশন আরো একটু এগিয়ে গেছেন। কোন দিক থেকে এগিয়ে গেছেন? বদনামের দিক থেকে আরো একটু বেশি এগিয়ে গেছেন। আমাদের প্রয়াত নেতার কথাই যদি স্মরণ করেন, যে এই নির্বাচন কমিশন সম্পর্কে উনি প্রথম প্রতিবাদ করে গেছেন। তারপরে 42 জন সুশীল সমাজের 42 জন বলার আগে থেকে কিন্তু জাতীয় পার্টি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে আসছেন, তাদের অযোগ্যতা নিয়ে কথা বলে আসছে, তাদের ভূমিকা নিয়ে কথা বলে আসছেন। এখন ব্যাপারটাই সার্চ কমিটির মাধ্যমে, আগেই বললামই যে এদের দ্বারা তো কোনো নির্বাচন কমিশন অন্ততপক্ষে যেই আসুক না কেন, এইরকম গড্ডালিকা প্রবাহে এইভাবে চলে আসতেছে। আমরা যখন এই নির্বাচন কমিশনে, আমিও কয়েকবার সংলাপে এই নির্বাচন কমিশনের সাথে, এই রাষ্ট্রপতির সাথে যে সংলাপে আমিও কখনো কয়েকবার অংশগ্রহণ করেছিলেন। আমি দলের সাথে আমি প্রতিনিধিত্ব করেছি। নির্বাচন কমিশনে আলোচনা করতে গেছি, নির্বাচন কমিশন এমন সুন্দরভাবে জাতীয় পার্টির ব্যাখ্যা করলেন এবং জাতীয় পার্টির প্রশংসা করলেন। আমার মনে হলো যে উনি মনে হয় এই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একজন, সেই রকম প্রশংসা করলেন। অবাক হয়ে গেলাম, শুনলাম। এরপরে দেখলাম যে বিএনপি গেছে, বিএনপিরও ওই একই ধরনের একইভাবে প্রশংসা করলো। না, ঠিকই আছে, আস্থায় তো নিতে হবে তাকে। তারপরে রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিলে উনি নির্বাচন করবেন কিভাবে? আওয়ামী লীগের যাওয়ার পরে যা করার তো করছেই আর কি, ঠিক আছে। কিন্তু কার্যত কি দেখলাম? কার্যত যা দেখলাম, এই নির্বাচন কমিশনের কাছে আমরা অনেক আবেদন নিবেদন নিয়ে গেছি। আমাদের নির্বাচনের বিভিন্ন উপনির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রার্থীর উপরে যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদে এই নির্বাচন কমিশনের কাছে আমরা যে আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয় নাই। নির্বাচন কমিশনের অধীনে এখন যেটা সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনও জাতীয় পার্টি অংশ নিচ্ছেন। এইটা সুন্দর প্রশ্ন, যে এই নির্বাচন, এখন এই নির্বাচন কমিশন তো আপনার সাংবিধানিকভাবেই তারা তো দায়িত্ব পালন করে যাচ্ছে। আর জাতীয় পার্টি কিন্তু বর্জনের রাজনীতি করে না, সাধারণত করে না। আর তারপরে নির্বাচনমুখী দল অন্ততপক্ষে শুধু 96-এ বর্জন করেছিল নাকি? না, ওই যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেইটা বর্জন করেছিল। সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। শুধু করে নাই তা না, এবং জাতীয় পার্টির একটা স্ট্রং হোল্ড হয়েছে যে উত্তরবঙ্গে নির্বাচনী, সম্ভবত 260টা আসনে নির্বাচন হয়েছে, 40-42টা আসনে, সঠিক পরিসংখ্যান নয় এটা, ওই রকম হবে আর কি। এই আসনে ওই এরশাদ সাহেবের এলাকায় ওইখানে কোনো প্রার্থী ভোটই হয় নাই,
অন্যান্য জায়গায় কিন্তু একজন দুইজন দাঁড় করাইয়া অন্তত কিছু একটা করাই নিয়ে আসছে, কিন্তু ওখানে হয় নাই। এইরকম প্রতিবাদ যখন করেছে তখন এইরকম প্রতিবাদই করে জাতীয় পার্টি করেছে এবং সফল হয়েছে। তারপরে যে প্রশ্ন এটা হলো আমি যে বলছিলাম যে বিএনপি যেই রিয়াকশনটা আজকে দিয়েছে, হ্যাঁ, যে BNP সার্চ কমিটি গঠনের নাটকে যারা যোগ দেবে তারা জাতির কাছে জাতির শত্রু ও ব্যাপার পরিগণিত হলো হবে। যে ওনাদের রাজনীতি তো ঘরোয়া রাজনীতিতে পরিণত হয়ে গেছিল। এই ইদানিং 2-4টা সমাবেশ বাইরে দেখা যাচ্ছে, আর তো ওই ঘরের মধ্যে বসেই তো কথা বলতেন। সেই অবস্থা থেকে সামান্য একটু বেরিয়ে আসছেন, পত্রপত্রিকায় মিডিয়ায় কিছু একটা শিরোনাম লাগে, সেই জন্য একটু গরম কথা বলে শিরোনাম দিয়েছে। এই কথার উপরে ওনারা বর্জন করে, আপনিও তো প্রশ্ন বর্জন করে কোনটা অর্জন করছেন? আমরা অন্তত পক্ষে পক্ষে পরবর্তীতে নির্বাচন আরো সামনে দাবিটা তো করতে পারছে, এবং মিডিয়া তো দেখছে, দেশবাসী দেখছে যে জাতীয় পার্টি এই দাবিটা করেছে। বিএনপি অবশ্যই এই দাবি করছে, যে শুনতে চাই যে এখন হয়তো সুনীল শুভ রায় হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু আমি দুঃখিত আমি, কারণ এখন এই সরকার তো একটা এই সরকার তো কথাই বলেছেন, তাতেই দুঃখ পাই না, আর এতে আর কি দুঃখ? এই সরকার তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যৌথ প্রযোজনার সরকার, সুতরাং এই সরকারকে রক্ষা করা সেটাও তো জাতীয় পার্টির একটা দায়িত্ব। যার জন্য আপনি দেখবেন যে কোনো ব্যাপারে আপনি হয়তো জাতীয় পার্টি কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত, জামাতের সাথে যৌথ প্রযোজনার সরকার ছিলেন, এর চাইতে লজ্জাজনক আর কিছু থাকে? আপনি দেখবেন যে সেটা সুতরাং আওয়ামী লীগকে রক্ষা করা কিন্তু, কারণ তারা তো সংসদের অংশীদার। আপনি দেখবেন যে বিএনপি সংসদে নাই না, আচ্ছা তো কেন নাই, 6 জন আছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে আলোচনায় কিন্তু বাংলাদেশের প্রচলিত নিয়ম কি? প্রচলিত নিয়ম হলো যারা বিরোধী দলে থাকে সরকার তাদের উপর বক্তব্য রাখে, আর বিরোধী দল সরকারের উপর বক্তব্য। এই সংসদে কি আপনি দেখেছেন যে জাতীয় পার্টির এরকম কোনো ভূমিকা? কারণ তারা এখানে সংকটটা এখানে না, সংকটটা হলো নির্বাচনে। কারণ নির্বাচন করেছে মহাজোটের আন্ডারে, এবং সেখানে মহাজোটের তাদের ধারণা ছিল, তাদের মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু স্পষ্ট ভাষায় সংসদে বলেছিল 2018 নির্বাচনের পর আমরা তো একসাথে নির্বাচন করেছি, সুতরাং একসাথে সরকার গঠন করব, এটা আমাদের তো কমিটমেন্ট ছিল। কিন্তু আওয়ামী লীগ বলছে না, তোমরা বিরোধী দলে চলে যাও। এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এইটার ক্ষেত্রে এই নির্বাচন, এই যে সংলাপ, এটা তো আমরা সন্দেহ করতেই পারি, কারণ আমরা করতেই পারি, কারণ এটা একজন সংসদ সদস্য কি বলছেন সেইটাকে বড় না, প্রধান কি বলেছেন, সংসদে দাঁড়িয়ে পার্টির প্রধান কি বলেছেন, পার্টির প্রধানের কি ভূমিকা ছিল, সেইটা আপনি ফলো করেন। কারণ আজকে যার জন্য এই যে আমাদের নেতা যে কথাটি বলেছে, আমরা যে জিনিসটা দিয়ে সার্চ কমিটি কি হবে আমরা তো জানি ভালো করে। সার্চ কমিটির মাধ্যমে আরেকটি জাতিকে আরেকটা বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া শুরু হবে। আওয়ামী লীগের ঘরানার লোক যারা আছে তাদেরকে খুঁজে আবার নির্বাচন কমিশন নিয়োগ করা হবে, যাতে 2011 সংসদ মানে 2018 যে নির্বাচনটা দিনের ইলেকশন রাত্রে হয়েছে, হয়তো আগামী দিনে আরেকটা নির্বাচন এইভাবে আয়োজন করার জন্য এটা সকল প্রক্রিয়া তারা সম্পন্ন করবে। এখন আপনাকে বলি যে আমরা একটু সাহায্য করি, আপনাদের ঘরানার তো নির্বাচন কমিশন সদস্য একজন আছে, তার কথা কি আমাদের ঘটনা না, সে সত্য কথাটা, সে আমাদের লোকটা, তো সে তো আপনি দেখবেন সে বরং আমি তার যদি আপনার আমলাদের আমলনামা যদি আপনি পড়ে দেখেন, সে সবচেয়ে বেশি তার যদি সিম্পেথি থাকে সেটা জাতীয় পার্টির প্রতি আছে। উনি লেখালেখি করতেন, কবি মানুষ আর কি, কবি সাহিত্যিক। কিন্তু এখানে কি বলেছে নির্বাচন কমিশন, একজন এই নির্বাচন কমিশনে বলেছে যে লাইফ সাপোর্টে গণতন্ত্র, আর নির্বাচন কমিশন আছে না এই আইসিওতে। না, বর্তমান নির্বাচন কমিশন নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনার আমাদের সুযোগ নাই, এটা একেবারেই না বললেও আমরা বলতে পারি যে এটার অবস্থান নিয়ে, তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো আর বিতর্ক নাই। নির্বাচন কমিশনের বর্তমান নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো আর বিতর্ক নাই। না, এখন আপনাকে যে কথাটা আমাদের বলতে হবে যে আগামীতে যারা নির্বাচন কমিশন হবে তাদের কাছে আমাদের কনস্টিটিউশনে যে ক্ষমতাটা দিয়েছে, কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে, যেমন আপনার আমি যদি আমরা কিন্তু একটু শেষের দিকে আছি, আপনার কথা শুনে আমি একটু নির্বাচন কমিশন যারা হবে, আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যে বাংলাদেশের জন্য যে গণতন্ত্র হারিয়ে গেছে, যে রাষ্ট্রের মালিক জনগণ, সেই রাষ্ট্রের মালিকা কিন্তু এখন জনগণের কাছে নাই। এখন রাষ্ট্রের মালিকানা কয়েকটা লোকের কাছে আজকে পুঞ্জীভূত হয়ে গেছে, তারা যা চাচ্ছে আছে বাংলাদেশে তাই হচ্ছে। আপনি দেখেন এই যে 11 সংসদ নির্বাচনে এই যেখানে রাজনীতি কারা করবে, রাজনীতিবিদরা করবে, সেখানে 62% আপনি ব্যবসায়ীরা সংসদে প্রতিনিধিত্ব করছে, 62%। অর্থাৎ রাজনীতিবিদরা
নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। কারণ আমাদের সমাজে অব্যবস্থাপনা বলেন, অনিয়ম বলেন বা সিন্ডিকেশন বলেন, যে কারা ক্ষমতা আসবে আগেই নির্ধারিত হয়ে যায়, যে কারা এমপি হবে আগেই নির্ধারিত হয়ে যায়, কারা মন্ত্রী হবে আগেই নির্ধারিত হয়ে যায়। আপনি দেখেছেন যে করোনাকালীন সময় বাংলাদেশের, আমার মনে হয় যদি আপনি পাবলিক পারসেপশন দেখেন, অর্থাৎ রাজনৈতিক, এই যে সুনীল সুবরা আছে, তাদের নেতারা জাতীয় সংসদে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী মাফ চাই, স্বাস্থ্যমন্ত্রীকে অব্যাহতি দেন। দিতে পেরেছে? কারণ এই যে একটা সিন্ডিকেশন, ওই সিন্ডিকেশনের কারণে উনি মন্ত্রী হয়েছেন। ওনাকে দায়িত্ব রাখতে হচ্ছে, যার জন্য আপনি যতই ব্যর্থতার পরিচয় দেন, যতই অযোগ্যতার পরিচয় দেন, যতই আপনি কার্যক্ষেত্রে আপনি নিজের দক্ষতা প্রমাণে ব্যর্থ হন, ততই কিন্তু আপনাকে প্রমোশন দেওয়া হবে, ততই আপনাকে মূল্যায়ন করা হবে। সব ক্ষেত্রে নিশ্চয়ই তা সত্য না। আমরা তো তাহলে এই নির্বাচন কমিশনের আজকে যে নির্বাচন আমরা আলোচনা করছি, সার্চ কমিটি, কেন আজকে এই যে অবস্থা, একটা ক্ষেত্রে কি আপনি কোনো ব্যবস্থা দেখেছেন? আজকে নির্বাচন কমিশন, আপনি যেমন একজন লোক যখন কোথাও চাকরি করে, তার তো একটা নির্দিষ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তার এই স্যালারি হবে, সেই সুযোগ সুবিধা পাবে, এই কারণ আপনি এইটার কারণেই তো আপনাকে এই স্যালারিটা দেওয়া হচ্ছে। জি, কিন্তু আমরা কি দেখেছি, নির্বাচন কমিশনেরা আজকে যেভাবে আপনার ওরিয়েন্টেশন ক্লাস হয় অথবা আপনার কর্মশালা হয়, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য তাদেরকে টাকা নিতে হচ্ছে। এক নির্বাচন কমিশন 7-8 লাখ টাকা করে তারা ড্র করেছে। এইটা কি আপনার দুর্নীতি না? এটা কি আপনার কার্যক্ষেত্রে ব্যর্থতা না? কিন্তু সরকার অথবা মহামান্য রাষ্ট্রপতি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? 42 জন নাগরিক সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করার পরও কোনো ব্যবস্থা নেই। আমি আবার একটু শেষ কথা শুনে আসি। সুনীল শুভ রায়, যদি সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনের গঠনের যে অতীত অভিজ্ঞতা আমাদের, সেই একই অভিজ্ঞতা যদি এবারের ক্ষেত্র হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি কি করবে? যদির উপরে তো মন্তব্য করা যায় না, করা ঠিকও না। যদি হলে পরিস্থিতি যখন যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাই রাজনীতির ধর্ম। কিন্তু আপনারা যে দাবি জানিয়েছেন, আমরা যে দাবি জানিয়েছি, প্রধান বিরোধী দল বলেন এই দাবিগুলো কি অযৌক্তিক দাবি? না, নিশ্চয়ই নয়। এটা সকলের দাবি, আইন প্রণয়নটা এটা কিন্তু জরুরি। আজকে যদি বিএনপির বন্ধুরাও যদি আন্দোলন এবং আলোচনা, এটা যে আলোচনা চললে আন্দোলন চালানো যাবে না তা কিন্তু নয়। আন্দোলন, রাজপথের আন্দোলন এবং টেবিলের আলোচনা উভয়ই পাশাপাশি চলতে পারে। আজকে যদি ওনারাও যদি যেতেন, ওনাদের দাবিগুলো যদি রাষ্ট্রপতি বলে আসতেন যে এই হলে এই আপনার সাথে আমরা আছি, আপনার সাথে, আর যদি না করেন তাহলে কিন্তু আপনাদের সাথে থাকতে পারবো না, তাহলে মনে হয় যে দাবিটা আরো জোরালো হতে পারতো। তো এখন যদি উনি তত্ত্বাবধায়ক সরকার তারা আসলে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার দিব, আমি 30 সেকেন্ড জাস্ট শেষ করে তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার এখন এক একটা রাজনৈতিক দলের আন্দোলনের ধারা, চিন্তা চেতনা এক এক রকম হবে। ওনারা যদি পারেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একবার তো ওনারা বলছেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, এখন সেখান থেকে সরে এসে আজকে তত্ত্বাবধায়ক চাচ্ছেন, যদি আনতে পারেন, পরিস্থিতি যদি সেই অবস্থায় চলমান পরিস্থিতি আমরা মেনে নিয়ে সেইভাবেই চলবো, সেখানে আমাদের কোনো থাকবে না। জনগণ যেটা চাইবে, জনগণের সাথেই আমাদের থাকতে হবে। তবে এই সংলাপ বলেন, এইটা করেন, ওনার মানে একজন মহাসচিবের এই কথা, যারা যাবে তারা শত্রু হবে, আপনারা মিত্র হিসাবে কি করেছেন সেইটা দেখান, মিত্র হিসাবে কাজ করে দেখান, সে ফল তো দেশবাসী সবাই ভোগ করবে। জি না, যে কথাটি বলেছে যে আমরা কি ফলটা পেয়েছি, হ্যাঁ, আমরা যে দাবি জনগণের কাছে যে আমরা আপিল করেছিলাম যে এই সরকার সকল অগণতান্ত্রিকভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে, আজকে বিএনপি সেই দাবি তো প্রমাণিত হয়েছে। কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে না। আজকে জনগণের ভোটে অংশগ্রহণের পার্সেন্টেজ দিনে দিনে কমে যাচ্ছে। নির্বাচন নিয়ে আজকে প্রশ্নবিদ্ধ চিহ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি নিয়ে সমস্যা দেওয়া দিচ্ছে। সরকার যে ক্ষমতায় আছে তার নৈতিকতা নিয়ে আজকে মানুষ প্রশ্ন তুলছে। এগুলিতে আমি মনে করি বিএনপির সফলতা। বরং বিএনপি আজকে যে কথাটি বলেছে, আমার মনে হয় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তাদেরও বিএনপির এই দাবির সাথে একাত্মতা করা উচিত। এখন আপনি তত্ত্বাবধায়ক সরকার আপনি বলেছেন, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলেছি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যদি কারো সমস্যা হয় আপনি নির্বাচনকালীন সরকার বলেন।
আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা একটা নিরপেক্ষ সরকার বলেন, আপনার আমার বক্তব্য হলো আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার জন্য যেই মেকানিজমটা দরকার সেইটা যেন বাংলাদেশে হয়, জি, নিশ্চয়ই এইটাই হলো আমার আমার মূল বক্তব্য। এই শেষ বাক্যটার সাথে আমিও একাত্মতা প্রকাশ করি যে হ্যাঁ, এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটা যে পথে আসুক সেটাই দেশ এবং জাতির জন্য মঙ্গল, গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য মঙ্গল। জি, জনাব এবিএম মোশাররফ হোসেন এবং জনাব সুনীল শুভ রায়, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাকে। এই ছিল আনোয়ার ইস্পাত এই সময়। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।